জন একটু আগে বাসায় পৌঁছায় এই যে গোসল করেই লাইভে বসলাম কিছু কিছু জবাব দেওয়ার জন্য লাইভে ঢোকা লাগলো। বুঝতে পেরেছেন? খুব টায়ার্ড আছি। কিছু কিছু কথার উত্তর না দিলে আর পাচ্ছি না। এই যে হিরো আলমের নামে আমার ধর্ষণ মামলা দেওয়া, ব্রণ হত্যা মামলা দেওয়া, প্রতারণা মামলা দেওয়া। এখন এই মামলাটা হচ্ছে তদন্ত গেছে কোর্ট থেকে। আমি যখন মামলা দেই তখন একটা শক্ত প্রমাণ নিয়ে আমি মামলাটা করি কোর্টে। আমার যে হসপিটালে হচ্ছে আমার ডিএনসি করায়, তারপরে আমি যে জিয়া মেডিকেলে ভর্তি ছিলাম, তার ফ্যামিলি মেম্বার্স, তার মেয়ে আমাকে মেরে যে রাস্তায় ফেলে দিছিল, সেই সময় আমি জিয়া মেডিকেলে ভর্তি হওয়ার পরে সেই রিপোর্টগুলো লোটপাট করে তার বোনাই, সেও একটা ধর্ষণ মামলার, আরেকটা মেয়ে তাকে ধর্ষণ মামলা দিয়েছে, তার আসামি ছিল। কিছুদিন আগেই সে জেল থেকে জামিনে বের হয়েছে। এখন কথা হচ্ছে সেইগুলো কালেক্ট করেছি, সব রিপোর্ট কালেক্ট করে আমি মামলাটা করেছি। তখন কোর্ট থেকে এটা পিবিআই তদন্ত দিয়েছে। পিবিআই তদন্ত চলছে, এখনো তদন্ত চলছে। কারণ একটা মামলা কিন্তু ধর্ষণ, ব্রণ হত্যা মামলা কিন্তু সেই না। এতদিন এই মূর্খদের সাথে থেকে এই যে মিডিয়ায় কথা বলে যায়ও না আসেও না। কোর্ট আইন চায় তথ্য প্রমাণ। এতদিন আমি যতটুকু দেখেছি যে সবকিছু কোর্ট আদালত চায় হচ্ছে তথ্য প্রমাণ শক্ত। এই যে আমার মামলাটা চলমান, একটা 25 তারিখে আমার মামলার ডেট ছিল, আপনার হচ্ছে 25/9/2025 আমার ডেট ছিল। ওই দিন হচ্ছে একটা রিপোর্টের কারণে তদন্তটা জমা পড়েনি। কিন্তু ইতিমধ্যে কিছু মূর্খ বাবা মার মূর্খ সন্তানরা বলছে আমি প্রমাণ দিতে পারিনি বিধায় মামলাটা শেষ। এটা একদমই ভুল ইনফরমেশন। কারণ মামলাটা চলছে, একটা রিপোর্টের জন্য মামলাটা তদন্তটা জমা দেওয়া হয়নি, পরের কোর্টে জমা দেওয়া হবে। তারই ভিতরে আপনারা অনেক কিছু দেখেছেন। আমার উপরে কতবার অ্যাটাক করা হয়েছে কক্সবাজারে, তারপরে মাওয়াঘাটে, তারপরে আপনাদেরকে আমি সব সময় কিন্তু মিডিয়ায় বলেছি কখন কখন আমার সঙ্গে অ্যাটাক করা হয়েছে। তার ভেতরে আরেকটা কাগজ দেখায় আপনাদেরকে। আলমের চাচাতো ভাই, আলম তখন বগুড়াতে ছিল। 11ই আগস্ট আলমের চাচাতো ভাই আর আলমের নির্দেশে আলমের চাচাতো ভাই আমার উপরে অ্যাটাক করে। আমি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, তখন ওখানে এমন ভাবে তার লোকজন ঘিরে ধরে, তখন আমি 999 ফোন করে আমি সদর থানা থেকে, বগুড়া সদর থানা থেকে আমি পুলিশের সহযোগিতায় আমি কোথায় যাই, আমি থানায় যে একটা অভিযোগ করার পরে ভালো কথা তদন্ত। কারণ আমি তো অভিযোগ করেছি, আর এই যে আমার বড় মামলা করাই আছে। এই যে দেখেন, এতদিন আমি দেখাইনি, মুখে বলেছি আমি দেখাইনি, এখন দেখানোর সময় এসছে। এই মামলাটা এই দেখেন, আপনার হিরো আলমের নামে, হিরো আলমের বোনাইর নামে আছে, আরো ওনার মেন নামেও ব্রণ হত্যা মামলা। তারপরে 25 তারিখ আমি যখন অনেক রেকর্ডিং আছে আমার কাছে মামলা তোলার জন্য। আমি যদি মামলা না তুলি, হিরো আলম আমি কালকে ডিবিতে যাব, আমি সবকিছু এই কাগজপত্র দিয়ে আমি ডিবি অফিসে তার সব রেকর্ডিং গুলো আমি সাবমিট করব। সে কাকে কাকে মার্ডার করতে চেয়েছে, তারপরে কাকে হচ্ছে সে আমার আর হিরো আলমের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সে হুমকি দিয়েছে আমাকে, যদি আমি 20 লক্ষ টাকা তাকে না দেই
আর যদি আমি ওই যে মামলাটা না তুলি তাহলে সে তার আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আপলোড করবে। সেই রেকর্ডিং আমি সাংবাদিকদের দিয়েছিলাম, সেটা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় চলে গেছে। আরো অনেক তথ্য আছে, আমি আপনাদেরকে আজকে আমার এই যে লাভরিনা সিরিজে আপনারা আর একটা রেকর্ডিং পেয়ে যাবেন যে সে কতটা ডেঞ্জারাস মানুষ, যে সে কিভাবে আইনের প্রশাসনের লোকদেরকে ফাঁসায়, প্রশাসনের লোকদেরকেও ফাঁসাতে সে দ্বিধাবোধ করে না। সেই রেকর্ডিং আজকে আপলোড হতে যাচ্ছে। তারপরে আমি যেদিন কোর্ট থেকে 25 তারিখ আসি, তার বোনাই ওই যে মালেক আর তার চাচাতো ভাই সালাম আমার উপরে অ্যাটাক করে। তার উপরে আমার জিডি করা অভিযোগ না, মামলার পরে আমি অভিযোগ করেছি, অভিযোগের পরে আমি জিডি করেছি। ঠিক আছে, এখন আপনারা বলেন যে এই যে হিরো আলম আমার নামে যে মিথ্যা, যেখানে আমি নেই, এটা তো একেবারে কোর্ট চ্যালেঞ্জ করব আমি, যে আমার কল মানে আমার ফোনের রেকর্ড, আমি কার সঙ্গে কথা বলেছি না বলেছি এটা চেক করা হোক। ওই অত্র এলাকার ভেতরে আমার ফ্যামিলি মেম্বার যাদের নাম বলেছে তারা গেছে কিনা বা কারোর সঙ্গে কথা বলেছি। আলম কি তদন্ত করবে আমি জানি না, কিন্তু আমি সুষ্ঠু তদন্ত আমি চাইবো কোর্টে। ঠিক আছে, আর তারপরে যদি আমার ফ্যামিলি মেম্বার যাদের যাদের নাম হিরো আলম তুই নিয়েছিস, কেউ যদি না থাকে তোর কি হবে বুঝতেছিস? আচ্ছন তুই এই মামলার ভয়ে আমার তো মনে হচ্ছে তুই নিজেই নাটক সাজিয়েছিস। নাটক সাজিয়ে তোর কি মার খাইছিস তুই দেখ। একদিনেই তুই হসপিটাল থেকে বাড়ি চলে আসছিস, বাড়ি চলে আসার পরে তুই চলে গেছিস। দেখেন আর একটা আপনারা একটা জিনিস খেয়াল করেন যে সে প্রথমে কি করবে? অভিযোগ করবে, অভিযোগের ভিত্তিতে ওখানে প্রশাসনের লোক যে তদন্ত করবে স্পটে। সে কি করলো? সে নিজেই তদন্ত করতে চলে গেল। রহস্যজনক, কিন্তু এটা কিন্তু কোনো নিয়মে নাই। সে নিজেই তদন্ত করে তারপরে সে যে নাটকীয় ভাবে সে এক সময় এক কথা বলছে। এক সময় বলছে ম্যাক্স রিয়াজের গলা শুনতে পেয়েছে, গাড়ি দেখতে পেয়েছে। তাহলে সেখানে আমার নাম আসলো কিভাবে? আমার এক্স হাজবেন্ডের নাম আসলো কিভাবে? আমার ভাই তো আমার সঙ্গেই কথা বলে না। আরো একটা জিনিস বলবো, আমার ভাই কি আদৌ দেশে আছে না বিদেশে আছে? কার নাম নিয়েছিস তুই হিরো আলম? আমার ভাই যদি দেশে না থাকে, তুই যে মিথ্যা অভিযোগটা দিয়েছিস, তাহলে কি হবে বল? হ্যাঁ, আমি যদি সেই প্রমাণ দেই যে আমার ভাই তো দেশেই নাই, তখন তুই কি করবি আলম? তখন তুই কি করবি বল? হ্যাঁ, আরো টুইস্ট আছে, তুই যাদের যাদের নাম বলছিস আরো টুইস্ট আছে। আর দেখেন, একবার সে রাজনীতি বলছে, একবার সে দেখেন আরো একটা কথা বলি, সে যে বানোয়াট একটা অভিযোগ যে কেউ করতে পারে সেটা তদন্ত হবে, কিন্তু ইতিমধ্যে সে যেভাবে বক্তব্য দিচ্ছে, আমি তো এত বড় মামলা দিয়েও এখনো এরকম বক্তব্য দেই নাই। এখনো এরকম বক্তব্য দিন। সে ভয় পেয়ে গেছে, এই মামলার ভয়ে সে আমাকে মার্ডার করতে চেয়েছে। সেই রেকর্ডিং আমার কাছে আছে। তারপরে করেছে আমার উপরে, কক্সবাজার নিয়ে আমাকে অ্যাটাক করেছে, মাওঘাটে নিয়ে আমাকে অ্যাটাক করেছে, তারপরে তার এলাকায় অ্যাটাক করেছে। লাস্ট পর্যায়ে যখন আমি কোনো কিছুতেই আমি দমে যাইনি, তখন আমার আর তার ভিডিও, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছাড়ার হুমকি দেখিয়ে মামলা তুলতে চেয়েছে, তাও কাজ হয়নি। তখন কি করেছে? এই মারের একটা নাটক সাজিয়েছে। এই হিরো আলম, আইন আদালত কি তোর বাপের? হ্যাঁ, তথ্য প্রমাণ দিবি, তারপরে অ্যাকশন হবে। আর এই মিথিলার কোনো ভয় নাই, মিথিলার পরিবারেরও নাই, কারণ এরা এর সাথে কোনো জড়িতই নাই। বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস? এই দেখ, অভিযোগ করা, তারপরে আবার জিডি করা তোর এত বড় মামলার পরে, ঠিক আছে? আর আমার
সাক্ষী আছে, আমার সঙ্গে যারা ছিল তারা সাক্ষী দিয়েছে, ঠিক আছে? তুই একটা সাক্ষী দাঁড় করা। আর ওই যে একটা রেকর্ডিং ইতিমধ্যে ডিজিটাল খবরে আমি কথা বলেছিলাম আমার এক্স হাজবেন্ডের সঙ্গে, এই রেকর্ডিংটা অনেক আগে রিয়ার সঙ্গে নাকি তার কথা হয়েছিল। তখন রিয়ার নামে যখন আলম মামলা করেছিল, তখন রিয়া আমার এক্স হাজবেন্ডকে বলেছিল যে ভাইয়া আমার নামে এরকম, তখন সে বলছিল যে আপু এটা নিয়ে আপনি চিন্তা করেন না, মিথিলা যে মামলা দিছে এই মামলাতেই আলম শেষ। শেষ মানে কি? আলম এই দেখেন, এই নুসরাত নামে মেয়েটা, সেও কিন্তু অনেক বক্তব্য দিয়েছে, এরকম প্যাচের পরে প্যাচ করে নুসরাত নামে মেয়েটাকেও দমিয়ে দিয়েছে, এরকম অসংখ্য মেয়েকেও দমিয়েছে। আমার এক্স হাজবেন্ড আমার সম্পর্কে জানে যে আমি কেমন, সে জানে যে আমি কোনো কিছু যদি, আমি সত্যি বলছি, আর আমি কোনো কিছুর পেছনে যদি ছুটি আমি তার শেষ দেখে ছাড়ি। তার ভিত্তিতে, তার সঙ্গে যেহেতু আমি 10 বছর সংসার করেছিলাম, তার ভিত্তিতে সে বলছে যে এই মিথিলাতেই শেষ। কারণ সে যেসব মেয়েদের সঙ্গে এত বছর ধরে সে প্রতারণা করেছে তার সঙ্গে কেউ পারেনি, কিন্তু সে মিথিলার সঙ্গে পারবে না, কারণ মিথিলা সব সত্যি তথ্য প্রমাণ নিয়ে নেমেছে, ঠিক আছে? আরেকটা কথা বলি, মূর্খ হিরো আলম, আদালত দেখে তথ্য প্রমাণ। পুরো পুরো ঢাকা শহর কিন্তু সিসিটিভি ফুটেজ বাইর করব। তোরে যখন মেরেছে তুই যাদের যাদের নাম বলছিস তারা কোথায় ছিল, ওই অত্র এলাকার ভিতরে তারা কেউ ঢুকছে কিনা, আর এটা মিথ্যা যদি প্রমাণ হয় তারপরে বুঝবি। আর ডিবি অফিসের সব রেকর্ডিং, সে এমন রেকর্ডিং আছে আমার কাছে যে সে আপনার জেলারদেরকেও ফাঁসিয়ে দেয়, বুঝতে পেরেছেন? সে জেলখানায় বসে, সে যে একবার জেলে গেছিল, সে বাইরে এসে যে ওই পুলিশের কিছু লোকদের নামে যে বদনাম করেছিল, এটা নিউজ হয়েছিল, এটা যে মিথ্যা কথা সেটা সে আমাকে বলেছে, সেটা আমি রেকর্ডিং করে রেখেছি, আজকে আপলোড করব। সে উল্টা আমার এক্স হাজবেন্ডকে থ্রেট করেছিল, সেই রেকর্ডিংও আমার কাছে আছে, আর সে এখন এগুলা বলছে, উল্টা পাল্টা বলছে, বুঝতে পারছি? সেটা নিয়ে আমার কোনো যায় আসে না, সেটা আমার এক্স হাজবেন্ড আমার এখন হাজবেন্ড না, তার সাথে তার কি কথা হয়েছে না হয়েছে সেটা তারা বুঝবে, আমার বোঝার দরকার নেই। আমার নাম যেহেতু নিয়েছে, আমার নাম আমার ভাইয়ের নাম নিয়েছে, এটা নিয়ে আমি বুঝবো, আর আমার এক্স হাজবেন্ডের সাথে আলমের সাথে যেটা তারা বুঝো, আমি সেই বিষয়ে কথা বলতে চাই না। আমার এক্স, আমার 2টা বাচ্চা আছে, সেই সুবাদে তার সঙ্গে আমার কথা হয়, তাছাড়া তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, কিছুই না। কিন্তু যতটুকু বলবো, সে চাইলে, হিরো আলম তার নামটা যে তুমি নিয়েছো, সে চাইলে অনেক আগেই তোমার উপরে আইনিভাবে ব্যবস্থা নিতে পারতো, কিন্তু সে মান সম্মানের কথা চিন্তা করে সে কিছু করেনি। কিন্তু তুমি তোমার মাত্রা অতিক্রম করে ফেলছো, বুঝতে পেরেছো? তুমি মাত্রা অতিক্রম করে ফেলছো। আর তুমি, আমি আমার কাজকর্ম মামলার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আমি মিডিয়ায় কথা বলতে পারিনি, 2-1 দিনের ভেতরে আমি সাংবাদিক সম্মেলন করে বাদ বাকি কথা সবকিছু বলবো। এখন এতটুকু না বললে তো আর হয় না। আমার এত বড় মামলা, এটার ভয়ে সে অনেক কিছুই করতে পারে। যার নামে, দেখেন আরেকটা কথা বলে, তাকে মেরে আমার কি লাভ? তাকে আমি পাগলের মতো ভালোবাসি, পুরো পুরো পৃথিবীর মানুষ জানে, পুরো পৃথিবীর মানুষ জানে। আর যেহেতু এত বড় একটা মামলা আমার করা, সেখানে কেন সে বারবার প্রমাণিত ভাবে সে আমার উপরে অ্যাটাক করেছে, কল রেকর্ড আছে, আর আমি শুধু তাকে ভালোই বেসেছি। কিন্তু এবার সে, দেখেন, কিছু সময়ের জন্য ধরে নিলাম, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এখানে মানে কোনো, আমার মনেই হয় যেটা হিরো আলম নিজেই নিজের মানে বাঁচার জন্য, এক হচ্ছে আপনার এই যে রিয়ামণিকে ভয়ভীতি দিয়ে আটকানোর জন্য, আর এক হচ্ছে আমার এই মামলা ভয়ের জন্য নিজেই নিজের উপরে অ্যাটাক করাতে পারে। আর এমন জায়গায় গেছে যেখানে সিসিটিভি নাই,
এটা ও করাতে পারে, এটা কিন্তু রিজন আছে যে রিয়ামণিকে সে আটকাতে পারছে না। রিয়ামণি বারবার ম্যাক্সবির কাছে চলে যাচ্ছে, সে রিয়ামণিকে ভালোবাসে। রিয়ামণিকে আটকানোর জন্য ম্যাক্সবিকে ফাঁসায়, রিয়ামণিকে ভয় দেখিয়ে সে রিয়ামণিকে আটকাতে পারে। আর একটা বিষয়, আমার নাম আনতে পারে, কারণ আমার এত বড় একটা মামলা করা আছে। হ্যাঁ, এই ভয়ে যে মিথিলাকে, কিন্তু এটা সম্ভব না। মিথিলা ভীতু মেয়ে না, মিথিলা অত্যন্ত সাহসী মেয়ে। কারণ কি, মিথিলার সবকিছু সত্যি, মিথিলার কোনো কিছু মিথ্যা না, সবকিছু সত্যি। মিথিলা একটা সত্যি, ওই যে একটা গালির ভয়েস হিরো আলম ছেড়েছে, ওটার ভিতরে মিথিলা ওকে গালি দিচ্ছে রাগে যে তুই মিথ্যা কথা বলছিস, তোকে কিসে জন্ম দিছে, ওটা আপনারা নোটিশ করে দেখবেন। মায়ার বাঁধন আপু কেমন আছো? ভালো আছি, জার্নি করে এসছি, ঢাকায় ঢুকেছি। একজন টোকাই খুবই বাজে বাজে কথা বলছে, সে চিন্তা করেছে তার কাছে রেকর্ডিং আছে, আর মিথিলার কাছে কি আছে? কাঁচকলা। মিথিলার কাছে কি কাঁচকলা আছে? চিন্তা করো না, আজকে আর একটা আপলোড হয়ে যাচ্ছে। আর আমি যা যা আছে আমি আপনারা খেয়াল করবেন, আমি যত রেকর্ডিং এতদিন ছেড়েছি হিরো আলমের আর আমার, ওরার আমার ভালোবাসাটা, ওরার আমার সম্পর্কটা প্রমাণ দিয়েছি। তাছাড়া কিন্তু আর কোনো রেকর্ডিং আমি কিন্তু দেইনি, কারণ আমি চাইনি ওনার কোনোদিন ক্ষতি। আমার কাছে ম্যাক্সবি অনেকবার চাইছে আপু রেকর্ডিং দেন, আমি দেইনি। কারণ কি, আমি হিরো আলমকে ভালোবাসি। ওই রেকর্ডিং, অভির কিন্তু মামলা দেওয়া আছে হিরো আলমের নামে, ওই রেকর্ডিং গুলো যদি অভি ডিবিতে দেয়, আলমের অবস্থাটা কি হবে? তারপর আমার কাছে এমন এমন রেকর্ডিং আছে, আমি যদি দেই ডিবি অফিসে, অনেক প্রবলেম হবে ওর। ওকে আমি ভালোবাসতাম। এখন যে আমার নামে একটা মিথ্যা কথা, ও স্বার্থে পড়লে ও সব কিছু করতে পারে, সেটা প্রমাণ দিল। আমার ওর প্রতি যে ভালোবাসাটা ছিল, জাস্ট নষ্ট হয়ে গেছে। আজকের রেকর্ডিংয়ে আপনারা বুঝতে পারবেন আমি কি রেকর্ডিংটা আজকে আমি দেই। আজকে আমি কি রেকর্ডিংটা দেই সেটা আজকেই আপনারা বুঝতে পারবেন। আরো আছে, আরো অনেক কিছুই আমি সাবমিট করব, সমস্যা নেই। আজকে সবাই কথা শুনছে, কমেন্ট কম করছেন। জার্নি করে এসে চোখ টোক ঘুমাতে হবে। এর পরের কোর্টেও আমার উপরে মার্ডারের হুমকি আছে। এই জন্য আমি বিজ্ঞ আদালতে পরের কোর্টের জন্য আমি আমার প্রোটেকশনের জন্য দরখাস্ত করেছি। বুঝতে পেরেছেন? তাহলে বুঝুন, টর্চারিং হচ্ছি আমি, আবার মিথ্যা অভিযোগ আমার নামে করছে। তাহলে আপনারাই বুঝুন কতটা ফালতু, কতটা ফাউল লোক হলে এটা পারে। বুঝতে পেরেছেন? কতটা ফাউল লোক হলে এটা পারে। রেকর্ডিং এ এত পরিমাণের ওর রেকর্ডিং আছে যে আমার ফোনে আমি একটা ছবি তুলে আমার আপলোড দিয়েছে, তারপরে আবার করে ওই ফোনটা ধরেই আমি টিভিতে দিয়ে দিব কালকে, যে আপনি একটু দেখেন, পুরো রেকর্ডিং গুলো শুনুন, তাহলে বুঝতে পারবেন। এরই অনেক দূর নিব আমি। হিরো আলম, এর ঝাল বহুত দূর যাবে। তুমি আমার নাম নিয়েছো মিথ্যা, যে অপরাধ আমি করিনি সেই অপরাধী তুমি আমার নামে অভিযোগ করেছো। যেখানে তোমার নামে আমার মামলা করা, অভিযোগ করা, তারপরে জিডি করা। দেখেন, মামলার পরে অভিযোগ,
অভিযোগের পরে আবার জিডি, তাও কি প্রমাণ দিয়ে। কোনো ওর মতো না যে মুখে মুখে বলছি, কোনো তথ্য প্রমাণ দিতে পারিনি, এমন না, এমন না। কিন্তু বুঝতে পেরেছেন? কিছু কিছু চামচিকার আইডি নাম্বার, তারপরে কিছু কিছু ফোন কল এসেছিল কিছু কিছু চামচাদের, এগুলাও দেওয়া হয়ে গেছে, সমস্যা নেই। কমেন্টে যেগুলো লিখছো না, তোমাদের আইডি নাম দেওয়া হয়ে গেছে। তুমি যে কিছুই করতে পারবো না এত কনফিডেন্সলি বলছো তোমরা, দেওয়া হয়ে গেছে আরো। বুঝতে পেরেছো? যার নামে আমার এতগুলো মামলা দেওয়া, সে আমাকে মিথ্যা অভিযোগ করে, মিথ্যা অভিযোগ। আর এই চামচিকার আমার কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট, দাঁড়াও। তোর মারতে, তোর মার এত বড় আছে, দে তোর, তুই সহ ঢুকে যা। বুঝতে পেরেছিস? আজকে ঘুমাতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ অবশ্যই উচিত শিক্ষা দিব, অবশ্যই অবশ্যই উচিত শিক্ষা দিব। ওরকম ভাবে না, ওর মতো টোকাই। দেখেন ও যে মারটা খাইছে, ও কি এক সপ্তাহ জেল, এক সপ্তাহ কি ও হসপিটালের রিপোর্ট দেখাতে পারবে বলেন? আর ওর ফ্যামিলি থেকে আমাকে যে মেরেছে সেই রিপোর্ট জমা পড়ছে। তারপরে ওখান থেকে ওর বোনাই ছোট বউ, মানে ওর বোনের সতীন হসপিটালে যে আমাকে রিলিজ করিয়ে আমাকে গাড়িতে উঠাই দিয়ে হুমকি ধামকি দিয়ে আমার পেপারস আটকেছে। কি আমি পেপারস উঠাতে পারিনি? হ্যাঁ অবশ্যই আমি পেরেছি। সেই পেপারস সব উঠানো হয়ে গেছে। সেখানে আমি প্রমাণিত, তারা বারবার আমার উপরে অ্যাটাক করেছে, প্রমাণিত সাক্ষী প্রমাণ আছে। আর লোকটাকে আমি আরো আগে অনেক কিছু অ্যাকশন নিতে পারতাম আইনি ভাবে, কিন্তু যে আমি তাকে ভালো এতটাই বাসছি, হ্যাঁ একটা মামলা করা আছে, আমি তারপরেও লোকটা আমাকে মাঝে ফোন দিছে যে মামলাটা উঠাই নিবা। আমি বলছি আপোষ আসেন। সেই লোকটা, আমি মিথিলা, আমাকে তালাক বলার পরে উনি আমাকে ফোন দিছিল, এখনো স্ক্রিনশট গুলো আমার কাছে আছে, এখনো আছে, আমি রিসিভ করছিলাম না। আর তাকে আমি আর ফোনও করিনি। সে একদিন আমাকে কয়েকবার ফোন দিছিল অনেকদিন পরে, আমি চিন্তা কি হয়েছে, পরে আমি কল ব্যাক করেছিলাম। আমার কোর্টের আগে উনি আমাকে ফোন করেছে, তারপরেও সে আমার উপরে হামলা চালিয়েছে। বুঝতে পেরেছেন? তারপরেও হামলা চালিয়েছে। এত বড় মামলা আমি যে চলছে আমার, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমি সব তথ্য প্রমাণ দিয়েছি। আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা প্রমাণ সত্যি, খুব সুন্দর, আমার কোনো ধরনের মানে তাড়া নেই। বুঝতে পেরেছেন? তারপরে আমার উপরে অ্যাটাক করতে করতে আমি যখন আর পেরে উঠছিলাম না, তখন আমি অভিযোগ করে ফেলি। অভিযোগ কারণ কি, আমি সেদিন খুব
ওনার চাচাতো ভাইটাকে আমি অনেক সম্মান করতাম, আমি বুঝতেই পারিনি সে আমার উপরে অ্যাটাক চালাবে। পরবর্তীতে আমি অভিযোগ করে আমি চুপ করে বসেছিলাম। তারপরে দেখি আবার আমার উপরে জেল খাটা আসামি ওর বোনাই আমার উপরে অ্যাটাক চালায়। তখন আমি ওসি সাহেবকে জানাই, তারপরে সে জিডি করে দেয়। বুঝতে পেরেছেন? তার চাচাতো ভাই আর তার বোনাইয়ের নামে জিডি বসে যায়। আমি সদর থানায় ওসি স্যারের কাছে আমি এই কাগজপত্র সব দেখাই। দেখানোর পরে সে সঙ্গে সঙ্গে বলে যে জিডি করো। অবশ্যই আল্লাহর উপরে আমার ভরসা আছে, অবশ্যই সত্যের জয় হবেই। আমার এত কিছুর প্রমাণ দেখেন, আমি যে জিডি করেছি এটাও আমার সাক্ষী প্রমাণ আছে, যে ছিল দেখিনি আন্দাজে ঢিল মেরেছি না, এরকম কিছু না। বুঝতে পেরেছেন? এটা আজকেই আমি এসেছি বগুড়া থেকে। দেখেন বগুড়ার খাঁটি দই নিয়ে এসেছি, কে কে খেতে চান? এখন খাবো না, কালকে খাবো। এটা হচ্ছে ওই করতে হবে, ফ্রিজে ঢুকাতে হবে। এই বগুড়ার দই, এটা হচ্ছে খুবই বিখ্যাত বগুড়ার, এটা হচ্ছে ক্রিম দই। বুঝতে পেরেছেন? বেবি ওই ঝুড়িটা দাও তো, আমার সোনা বেবিটা। আমার সন্তানকে মসজিদে উঠায়ে দরকার হলে মাথার উপরে কোরআন শরীফ রাখবো, রেখে বলবো যে আমি মিথিলা এই মামলাগুলো করেছি সব সত্যি। আমরা মুসলমান, দরকার হলে কাবা শরীফে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে আমার সন্তানের মাথার উপরে কোরআন শরীফ রেখে বলবো যে এই হিরো আলমের এই হামলার পেছনে মিথিলা বা মিথিলার কোনো পরিবারের কোনো লোক নেই। আমি মিথিলা মিথ্যা কথা বলি না, অনেকবার বেশি। আর তুই হিরো আলম, তুই তোর সন্তানদের মাথায় কোরআন শরীফ রেখে, তোর বাবার কবরের উপরে কোরআন শরীফ রেখে বলতো যে তুই আমার সাথে 2 নাম্বারই করিস নাই, চিটারি করিস নাই, মিথ্যা কথা বলিস নাই আমাকে নিয়ে। তুই তোর পরিবারের লোকজন তাই বলে যে মিথিলা কোনো দিন এটা করতে পারে না। তোর পরিবারের লোকজন এবার সাক্ষী দেবে, মনে রাখিস মিথিলাকে এতটাই তারা ভালোবাসে। তুই আস্তে আস্তে তোর পরিবারকেও হারাচ্ছিস। বুঝতে পেরেছিস? তোর পরিবারের লোকজনও এবার সাক্ষী দেবে, তোর আত্মীয় স্বজন। তুই যে এবার আমার নামে মিথ্যা কথা বলছিস, এতটাই সবাই আমাকে ভালোবাসে, তোর এলাকাবাসী, তোর আত্মীয় স্বজনরা আমাকে এতটাই ভালোবাসে যে তারা এখন সাক্ষী দিতে রাজি, যে খালি তোমারে কিছু করুক, তারপরেও বুঝবে। বুঝতে পেরেছিস? খুব মাথা ব্যথা করছে। চুপ করব কি করে বলেন ভাইয়া? যে মিথ্যা কথা, যার নামে মামলাটা উঠানোর জন্য এত পরিমাণ নাটক করছে এই পর্যন্ত, যখন একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছে এই যে আর একটা নাটক। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ওকে কারা মারলো, আমি যে কি কষ্ট পাইছি ভাই, আমার দমটা বেরোয় যাচ্ছিল। কিন্তু ওই যে তালাক বলছে, আমি যাইনি। সেখানে মনে করেন যে, আর এই যে আমার এটা বলার পর ওর প্রতি যে ওর কথা, ওর চেহারা, এই যে ইসের সামনে চলে আসে, আমার দেখতে ইচ্ছা করে না। আর ঘৃণা করে লোকটার উপরে, এতটাই ঘৃণা করে মানে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না।
মানে লোকটার উপর আমার এখন এতটাই ঘৃণা করে, বুঝতে পেরেছেন? প্রচুর ঘৃণা করে। কি হয়েছে? কিছু নিবা? আচ্ছা, আজকে লাইভ এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব। জার্নি করে এসেছি, পুরো চোখে ঘুম, বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।